আবহাওয়াটা বেশ শীতল, ঠান্ডা বাতাস বইছে ও আকাশে ঘন মেঘ দেখা দিয়েছে। তবে এখন সন্ধ্যা, রোজ এই সময়ে নগেনের দোকানে ভিড় জমে গরম জিলিপি ও লাল চায়ের আড্ডার জন্য। আজও ভিন্ন কিছু নয়। দোকানের দুই দিকের বেঞ্চে বসে আছেন মুকেশ আর শ্যাম কাকা। দোকানের ভেতরে নগেন ভাজছে গরম গরম জিলিপি, আর পাশেই গরম কেটলিতে চায়ের জন্য জল ফুটছে। আরে নগেন, কি বলবো রে, একেবারে জাদু করিস যেন। তোর বানানো জিলিপির টেস্ট না দারুণ হয়েছে, একেবারে লাজবাব। আরে কাকা, ওই সবই ভগবানের কৃপা। আমি তো নগণ্য মানুষ, সামান্য জিলিপি বানাই। তোমাদের ভালো লাগে এটাই অনেক বড় কথা। হ্যাঁ রে নগেন, এই জন্যই মা বলে পড়াশুনোয় তুই বেশি এগোতে না পারলেও কি হয়েছে, ব্যবসা করে সংসারটা ঠিক নিজের হাতে গুছিয়ে নিয়েছিস। ঠিকই রে, তোকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আহা, পড়াশোনার যে কত শখ ছিল রে। শহরে গিয়ে বড় হয়ে পড়ব, এটাই তো স্বপ্ন ছিল আমার। কিন্তু বাবা মারা যাবার পর এই সংসারের সমস্ত ভার তো আমার কাঁধে এসেই পড়ল। আমার মা আর ছোট্ট বোন, ওদের ভরসা বলতে কেবল আমি। তাই বাধ্য হয়েই দোকান খুলে ব্যবসা করছি। এখন ভগবানের কৃপায় যা চলছে সবকিছু ভালোভাবেই কাটছে আমাদের। এদিকে বাতাসের বেগ আগের থেকে আরো বেড়ে উঠেছে। ঠিক সেই সময়ে গ্রামের রাস্তায় সাইকেলের হর্ন বাজাতে বাজাতে বীরবল চলে আসছিল নগেনের জিলিপির দোকানের দিকে। আরে আজ তো দেখছি আমার আগেই সবাই বসে আড্ডা জমিয়ে দিয়েছে। তা হারান ঘুরে কোথায় রে? সে না থাকলে গল্পের আসর যে জমেই না। আরে এ কি, তুই জানিস না? হারানগুলো তো দুদিন আগেই শহরে চলে গেছে, ওই কি যেন একটা কাজের জন্য। আরে উফ, সব মজাই খালাস। পুরো না থাকলে এই সন্ধ্যের আড্ডা কি আর জমে নাকি? আরে নে, মন খারাপ করিস না। আজ আমাদের শ্যাম কাকা একটা দারুণ গল্প শোনাবে। আরে বাবু, আমি ওসব গল্প টল্প পারি নে। তবে যদি বলিস, আজকের 4 জিলাপির বিলটা আমি দেব। তবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ দোকানের কপির বাতিটা নিভে গেল। চারপাশ একেবারে অন্ধকারে ঢেকে গেল। বাতাসের গতি বেড়ে চলল, আর আকাশ গুড়ুম গুড়ুম শব্দ করে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি শুরু হলো। এহে, এই সময় এমন জোরে বৃষ্টি শুরু হলো? আরে কুপির বাতিটা জ্বালিয়ে দে কাকা, কেরোসিন তো ফুরিয়ে গেছে। আর এই ঝড়ের মধ্যে তো দেখছি এখন বাড়ি ফেরাও সম্ভব নয়। ঠিক তখন তীব্র জোরে কোথাও বাজ পড়ল। বাজের শব্দ যেন চারপাশে কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে এই মুষলধারে বৃষ্টির মধ্যে হেঁটে হারান খুঁড়ো দোকানের ভেতর এসে দাঁড়ালেন। আরে আরে হারান খুঁড়ো যে, তুমি কখন শহর থেকে ফিরলে? আর এই ঝড় বৃষ্টির মাঝেই দোকানে এসে পড়েছ? আমি তো শহর থেকেই ফিরছি। আস্তে আস্তেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তাই বাড়ি না গিয়েই এখানে চলে এলাম। তা বেশ ভালো করেছ। এই নগেন, খুড়োকে গরম চা দে। বৃষ্টিতে ভিজেছে, একটু আরাম পাবে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। নগেন গরম কেটলি থেকে চা ঢেলে খুঁড়োর কাছে দিতে এগোলেন। চা খুঁড়োর হাতে দিতেই হঠাৎ নগেন চমকে উঠলেন, কারণ খুঁড়োর হাত এতটাই ঠান্ডা ছিল যে কারোরই চমক লাগারই কথা।
আরে কি হলো রে নগেন? এভাবে চমকে উঠলি কেন? খুড়োর হাত যে একেবারে ঠান্ডা বরফের মতো লাগছে। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখলি না ঝুম বৃষ্টিতে ভিজে এলাম, তাই শরীর আর হাত সব ঠান্ডা হয়ে গেছে। নগেন, তুইও না পারিস বটে। আচ্ছা, ওসব বাদ দে। খুড়ো, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, চা জিলাপি সব আছে, তবে একটা ভূতের গল্প যদি শোনা যেত খুব ভালো হতো গো। হ্যাঁ গো খুড়ো, তুমি একটা ভূতের গল্প শোনাও না। তুমি গল্প না শুরু করলে আড্ডার আসর তো জমেই না। বীরবল আর মুকেশের কথায় খুড়ো বুঝেই গিয়েছিল এবার তার আর গল্প না শুনিয়ে ছাড় নেই, কারণ রোজই কোনো না কোনো খুড়োর বলা গল্প দিয়েই আড্ডা জমে ওঠে। এটা তো নতুন কিছু নয়। বেশ, তোদের আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি কাহিনী শোনাই। আমি যখন ছোট্ট ছিলাম, একদিন আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যা নামতেই বাড়ির চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। হঠাৎ একটি পুরনো কক্ষে, যেটা বহুদিন খোলা হয়নি, হঠাৎ হালকা আলো ঝলমল করতে লাগলো। আমি কাছাকাছি গিয়ে দেখি কক্ষের কোণে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে, চোখ দুটো লাল, বাতাসে বাজছে কেমন গোপন ফিসফিস, যেন সে বলতে চাচ্ছে আমাকে কেউ এখানে বন্দি করে রাখছে, আমাকে বাঁচাও। তবে আমি সেই মুহূর্তে চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হলো না আমার। তারপর কি হলো গো খুড়ো? আর তারপরে তখনই হঠাৎ সেই ছায়া কক্ষে ভেসে বেড়াতে লাগলো, আর আমি রুম থেকে দৌড়ে বের হয়ে উঠি। এরপর থেকে সেই কক্ষের দিকে আর কখনো তাকাইনি। তবে পরে জানতে পারি যে সেটি একটি অসহায় বৃদ্ধের আত্মা ছিল, যে প্রতি অমাবস্যার রাতে কারো বাড়ি বা কোনো পরিত্যক্ত ঘরে এক রাতের জন্য ফিরে আসে। তবে এর পিছনের রহস্য আজও জানা যায়নি। উফ, খুড়ো, কি গল্প শোনালে! একদম শরীরের লোম খাড়া করে দিলে গো। তাদের গল্পের আসর শেষ হওয়ার পর হঠাৎ একটি মোটর সাইকেলের শব্দ শোনা গেল। ভূপেন সেই মোটর সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা ধরে দোকানের সামনে এসে দাঁড়ায়, আর তার মুখটি ছিল একদম হতাশায় ভরা। আরে ভূপেন, আয় বাবা, ভেতরে বস। তাই ঝড় বৃষ্টির মাঝে কোথা থেকে এলি মোটর সাইকেল নিয়ে? তবে উত্তরে সে কিছু বলল না। হতাশ চেহারা নেই, শুধু সকলের দিকে তাকিয়ে রইল। আরে কি হলো? চুপ করে আছিস কেন? আর তোর মুখটা এত ভার লাগছে কেন? কি হয়েছে, খুলে বল। এ কি ভূপেন বলছে? আর হারান খুড়োই বা কোথায় গেল? সে তো আমাদের সাথে এখানেই বসেছিল, আড্ডা দিল, গল্প শোনালো, হুট করে কোথায় চলে গেল? তো তাহলে কি এতক্ষণ আমাদের সঙ্গে হারান খুড়োর আত্মা ছিল? আত্মা? এ কথা শুনে ভূপেন একদম কাঁপতে শুরু করলো। এমন কাঁপা কান্না আর ভয়ের মধ্যে ভূপেন যেন কেঁপে উঠল। হারান যে তার নিজের দাদু ছিলেন। আত্মা ছিল? কি বলছো তোমরা এসব? ঠিক এমনই সময় কোথা থেকে যেন একটি অদ্ভুত হাসির আওয়াজ ভেসে এলো, সঙ্গে তীব্র শিয়ালের হুহু ডাক।
সবাই ওই হাসির শব্দ শুনে একদম থমকে গেল। এ কি? হ্যাঁ, কে হাসছে? হায় হায় হায়, রাম 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 রাম! দোকানের বাতিটাও যে নেই, এখন কি হবে আমাদের? আমার কিছু ভালো ঠেকছে না, আমি মোটর সাইকেল নিয়ে বাড়ির দিকে যাই বরং। ভূপেনের মুখ থেকে এই কথাগুলো বেরোনোর পরেই হঠাৎ চারিদিকে প্রচন্ড বাতাস বইতে শুরু করল। দূর থেকে শেয়ালের হুহু ডাকও ভেসে আসছিল, আর আকাশে গুরুম গুরুম করে বজ্রপাতের শব্দ হতে লাগলো। ঠিক তখনই ধোঁয়ার মতো ঘূর্ণি হয়ে একটি দানব আবির্ভূত হলো। এক বিশাল আকৃতির দানব, এত লম্বা যে তা দেখেই সবার লোম কাঁপতে শুরু করলো। তার ভয়ঙ্কর দুটি লাল চোখ আর বড় বড় দাঁতের সারি আরো ভয় বৃদ্ধি করলো। কে রে ভূপেন, তুই তোর দাদুকে রেখে কোথায় যাবি? আমি যে তোর হারান দাদু। হারান দাদু? দাদু তুমি? না না, এ হতে পারে না, তুমি তো। তার মুখ দিয়ে আর একটি কথাও বের হলো না, যেন সে সামনের ঘটে যাওয়া ঘটনাটি বিশ্বাস করতেই পারছিল না। আমার মাথা একদম একদম কাজ করছে না। সত্যি হারান খুড়ো, তুমি? এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, আমি তোদের হারান খুড়ো। কি হচ্ছে বা হয়েছে আমি তোদের সব খুলে বলার জন্য আর আমার প্রতিশোধ শেষ করার জন্য এখানে এসেছি। আমি যেদিন রাতে শহরের উদ্দেশ্যে রওনা দিই, ওই রাতে আমার এই বিশ্বাসঘাতক নাতি। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গ্রামের রাস্তা ধরে ভূপেন আর তার হারান দাদু দুজনেই ছাতা হাতে হাঁটছেন। ছাতাটি ছিল ভূপেনের হাতে। তাদের দেখে মনে হচ্ছে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। বলছি দাদু ভাই, শহরের কাজটা ঠিক মতো হয়ে যাবে তো? আমি চাই তোর বাবা আর তোর কাকা দুজনে যেন জমির সমান ভাগ পায়। কোনো খুঁত রেখে আমি মরতে চাই না। তোর কাকার অবস্থা তো জানিস, সে একটা পাগল মানুষ। তোর মা তো জানিসই দাদু ভাই, ওর সাথে কেমন ব্যবহার করে। আর তোর দিদা মারা গেছে বেশ কয়েক বছর হয়ে গেছে। ঠিক আছে দাদু, তুমি চিন্তা করো না। আজ শহরে পৌঁছানোর পরেই আগামীকাল সব কাজ ঠিক করে নেব। এসব কথা বলতে বলতে তারা নদীর ঘাটে পৌঁছায়। তবে বৃষ্টির কারণে ঘাটে এখন আর কোনো মাঝির দেখা নেই। হারান খুঁড়ো এটি দেখে একটু চিন্তায় পড়ে গেল। ও দাদু ভাই, ঘাটে যে কোনো মাঝি নেই, এখন ওপারে কিভাবে যাব রে? আমি তো এটাই চাইছিলাম, যেটা ভেবে রেখেছিলাম তেমনটাই হচ্ছে। আরে কি হলো রে দাদু ভাই, কিছু বলছিস না যে? আরে দাদু, চিন্তার কিছুই নেই। সামনেই তো বাঁশঝাড়, আর ওটা পার হলেই গাড়ি স্ট্যান্ড। সেখান থেকে না হয় বাসে করে রওনা দেব। চলো। সামনে আবার বাস স্ট্যান্ড করলো কে রে দাদু ভাই? আমি তো কিছুই শুনিনি। দাদু বলছি তো, এত প্রশ্ন করো না তো, জলদি চলো, রাত যে আরো ভার হচ্ছে। চারিদিকে অন্ধকার আর ঝিরিঝিরি বৃষ্টি। এরই মাঝে তারা দুজনে হেঁটে এগিয়ে গেল বাঁশঝাড়ের দিকে। চারিদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ ভূপেন অদ্ভুত হাসি দিয়ে উঠল। আজ বুড়ো, তোর সব কিছু এখানেই আমি শেষ করব। অনেক হয়েছে, তোর সিদ্ধান্ত এখন আমি নেব। আমি? এ কি বলছিস দাদু ভাই? তুই এমন করে কথা বলছিস কেন? চুপ কর বুড়ো, অনেক দেখেছি। তোর পাগল ছেলেকে টানতে টানতে আমাদের সকলের জীবন শেষ হয়ে যাচ্ছে,
আর তুই অর্ধেক জমির ভাগ তার নামে দিয়ে দিবি? আমি এটা বেঁচে থাকতে কোনোদিন সম্ভব নয়। আজই তোকে আমি শেষ করে ফেলব। না দাদু ভাই, না, এমনটি নয়। তুই যেমন ভাবে ভাবছিস তেমন নয় রে। আমি যে সকলকে সমান চোখে ভালোবাসি রে। তোর কাকা অনেক অসহায়, তার যদি কিছু না থাকে তবে ভবিষ্যতে কে দেখবে তাকে রে? তাকে কে দেখবে বল? চুপ কর, তোর আর একটা কথাও শুনতে চাই না। আর এটি বলেই ভূপেন প্রচন্ড রেগে পিছন থেকে একটা ছুরি বের করে তার নিজের দাদুর পেটে একের পর এক কোপ মেরে গেল। দাদু ভাই, তুই তুই এটা কি করলি? ঠিক করলি না? একবারও ভাবলো না সে যে নিজের রক্ত, নিজের দাদু। আর তারপর তার নিস্তেজ শরীর একদম মাটিতে লুটিয়ে পড়ে গেল। আজ এইভাবেই আমার নিজের নাতি আমাকে নির্মম ভাবে মেরে ফেললো আমায়। সে একবারও ভাবলো না যে আমি তার নিজের রক্ত। তাই আজ আমি ফিরে এসেছি আমার প্রতিশোধ নিতে। হ্যাঁ, আজ তোকে মরতেই হবে ভূপেন, মরতেই হবে। দাদু, দাদু, আমাকে ক্ষমা করে দাও। আমি আক্রোশে এমন কাজ করে ফেলেছি। আমার যে ভীষণ ভুল হয়ে গেছে। আমায় তুমি এবারের মতো ক্ষমা করে দাও দাদু। না না না, তোর মতো ষড়যন্ত্রকারী, বিশ্বাসঘাতক আমার কেউ নয়। তোকে আজ মরতেই হবে। তুই না মরলে আবার এমন কোন যুবক আবারও সম্পত্তির লোভে তার দাদুকে মেরে ফেলে দেবে। কোনো ভয় আর জন্ম নেবে না। আমি চাই তোর এই মরণে সকলের কাছে এই সত্যি ইতিহাসটা ছড়িয়ে যাক। আর এটি বলে দানবটি ছুটে এসে ভূপেনের গলা ধরে তাকে শূন্যে ভাসিয়ে তুলে একদম গলায় সজোরে একটি চাপ মেরে তার ঘাড় মটকে দিল। নিথর হয়ে পড়ে গেল তার শরীর। মাটিতে আর কোনো সাড়া নেই তার। সামনে থাকা সকলেরই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সাথে সাথে দানবটিরও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কারণ হাজার হলেও সে তার নাতি ছিল। শেষ আমার প্রতিশোধ, শেষ। তার কর্মের ফল সে পেল। এখন আমার যাওয়ার পালা। হতাশ মুখে চোখ ভরা জল নিয়ে হারান খুঁড়োর আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এই গল্প থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। সম্পত্তির লোভ কখনোই রক্তের সম্পর্ক নষ্ট করতে পারে না, করা উচিতও নয়। যা বিধাতা লিখে দিয়েছেন, মানুষ তার চেয়ে বেশি কিছু পেতে পারে না। ভূপেন লোভের বশে নিজের দাদুকে হত্যা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই দাদুর হাতেই তাকে প্রাণ হারাতে হলো। এভাবে নিয়তি তার কর্মফল ফিরিয়ে দিল। তাই মনে রেখো, নষ্টে কে আনে।